আমাদের ইংলিশ ডেইলি চ্যানেলে প্রথমে আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশন বজায় থাকে এবং আমাদের তৈরি ভিডিওগুলিও খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের আগের ভিডিওগুলিতে আমরা মাই লাস্ট ডাচেসের পরিচয় সম্বন্ধে, ডাচেস কে ছিল, ডিউক কে ছিল, তার উপর একটি ভিডিও করেছি, যার লিঙ্ক আপনারা আপনাদের স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এবং তারপরে আমরা লাস্ট ডাচেসের লাইন বাই লাইন অ্যানালিসিসের জন্য আমরা পার্ট 1 এবং পার্ট 2 দুটি ভিডিও বানিয়েছি। তার মধ্যে আপনারা পার্ট 1 এর ভিডিওর লিংকটা দেখতে পাচ্ছেন। এই লিংকে দেখার পরে লাস্টে গিয়ে আপনারা পার্ট 2 এর লিংকও পেয়ে যাবেন। চলুন তাহলে আজকে আমরা আমাদের ভিডিও মাই লাস্ট ডাচেসের উপর 5টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং তার আনসার্স আমরা দেখে নিই। আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আরেকবার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলুন আমরা শুরু করি। দেখুন আমাদের প্রথম প্রশ্ন, হোয়াট ইজ এ ড্রামাটিক মোনোলগ? মাই লাস্ট ডাচেস এই কবিতাটিকে প্রায়শই ড্রামাটিক মোনোলগ বলা হয়ে থাকে। তো ড্রামাটিক মোনোলগ কি আমরা সেটা বুঝে নিই। A dramatic monologue is a type of poem or speech where a single character speaks directly an implied audience to an implied audience. তার মানে কি? একটা কবিতা বা একটা কথা বলার ধরন যেখানে নাকি একটা সিঙ্গেল ক্যারেক্টার মানে একজন ক্যারেক্টার স্পিক্স ডাইরেক্টলি একদম সোজাসুজি কথা বলে কাদের সাথে? টু অ্যান ইমপ্লাইড অডিয়েন্স। তো এই যে শব্দটা ইমপ্লাইড এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। ইমপ্লাইড মানে মানে সরাসরি যে অডিয়েন্স আছে সেটা আমরা অডিয়েন্সের কথা থেকে বুঝতে পারছি না, কিন্তু যে কথা বলছে সে এমনভাবে সামনের লোকজনকে বলছে যেন মনে আমরা সেই তার কথা থেকে বুঝতে পারছি যে সামনে কেউ প্রেজেন্ট আছে, কিন্তু যে প্রেজেন্ট আছে সামনে তার থেকে কিন্তু আমরা কোনো উত্তর বা প্রত্যুত্তর পাই না। তার মানে শুধু একজন স্পিকারের কথা থেকেই আমরা ধরে নিতে পারি যে কোনো একজন লিসেনার আছে, কিন্তু এই লিসেনার কিন্তু কখনো কথা বলে না, মানে সামনাসামনি আসে না। তার জন্য একে বলা হয় ইমপ্লাইড অডিয়েন্স, আর তার জন্য একে বলে মোনোলগ। মোনো মানে ওয়ান, মানে স্পিকার একা কথা বলছে, আর লগ মানে কথা। ঠিক আছে, চলুন তারপরটা দেখে নিই। রিভিলিং দেয়ার থটস, ইমোশনস অ্যান্ড পার্সোনালিটি থ্রু দেয়ার ওয়ার্ডস। কে রিভিল করে এটা? তাদের চিন্তাভাবনা বা মানে ইমোশনস এবং পার্সোনালিটির ব্যক্তিত্ব কে প্রকাশ করে? দ্য সিঙ্গেল ক্যারেক্টার যে কথা বলছে। দিস ফর্ম ইজ ইউনিক। কেন এটা ইউনিক? কেন? বিকজ ইট অ্যালাউজ দ্য স্পিকার টু ইনঅ্যাডভার্টেন্টলি রিভিল মোর অ্যাবাউট দেমসেলভস দ্যান দ্য ইন্টেন্ট। মানে এই ধরনের ফর্ম, মানে আপনি যখন নাকি অনেক বেশি কথা বলবেন তখন আপনি যেটা বলতে চান সেটা অটোমেটিক্যালি বেরিয়ে আসে। তার 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 তার- তার জন্য এখানে বলছে যে ড্রামাটিক মোনোলগ হচ্ছে সেই ধরনের কথা যখন নাকি আপনি প্রচন্ড কথা বলতে থাকবেন এবং বলতে বলতে আসল স্পিকারের যে ব্যক্তিত্ব সেটি অবশ্যই বেরিয়ে আসে, ইনক্লুডিং তার ফ্লজ, ডিজায়ার এবং সিক্রেটস। তার কোনো কথা বা তার কোনো ফ্লজ, ভুল, সেগুলো সমেত। ড্রামাটিক মনোলগের কি ফিচার বা প্রধান লক্ষণগুলি কি কি? নাম্বার 1, আ সিঙ্গেল স্পিকার। একজন শুধু বক্তা থাকবে। দ্য এন্টায়ার ন্যারেটিভ ইজ ডেলিভার্ড বাই ওয়ান ক্যারেক্টার অফেন ডিস্টিংক্ট ফ্রম দ্য পোয়েট। মানে লেখক মানে যে নাকি কবি তার থেকে আলাদা হবে, কিন্তু মানে কবির কথা সেরকম হবে না। মানে কবি বোঝাতে চাইছেন যে কেউ একটা কথা বলছে, কারোর সাথে কথা বলছে, যার সাথে কথা বলবে সে কখনো সামনে আসছে না, তো যে কথা বলছে সে সামনে রয়েছে। 2 নম্বর হচ্ছে ইমপ্লাইড অডিয়েন্স, যেরকম বললাম যার সাথে কথা বলছে সে সামনে আসে না। দ্য লিসনার অর দ্য অডিয়েন্স ডাজ নট রেসপন্ড, কখনো প্রত্যুত্তর আসে না। অ্যান্ড দেয়ার প্রেজেন্স ইজ ইনফার্ড রাদার দ্যান এক্সপ্লিসিট, এবং প্রেজেন্সটা বুঝে নিতে হয়, ইনফার করে নিতে হয়, কখনো সামনাসামনি আসে না। তৃতীয় বৈশিষ্ট্য কি? ক্যারেক্টার রিভেলেশন, মানে যে নাকি স্পিকার রয়েছে তার ওয়ার্ডস অফেন এক্সপোজ দেয়ার ডিপার নেচার আর মোটিভস। তাদের ব্যক্তিত্বটাকে প্রকাশ করে যে নাকি কথা বলছে তার মধ্যে দিয়ে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রবার্ট ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস দ্য ডিউক স্পিক্স অ্যাবাউট আ পোর্ট্রেট অফ হিজ ডিসিজড ওয়াইফ। মারা গেছে তার বইয়ের সম্বন্ধে ডিউক কথা বলছে। হিজ ক্যাজুয়াল মেনশন অফ হার ডিমাইস, আই গেভ কমান্ডস, দেন অল স্মাইল স্টপ টুগেদার, রিভিলস হিজ কন্ট্রোলিং অ্যান্ড রুথলেস নেচার। মানে তার যে সাধারণ কথা যে আমি আদেশ দিয়েছিলাম তারপরে তার সমস্ত হাসি একবারে বন্ধ হয়ে গেল, এটা তার খুবই মানে ক্রুড মানে ব্যক্তিত্বকে বোঝায়, ভেরি রুড বিহেভিয়ারকে বোঝায়। আরেকটি এক্সাম্পল, টিএস এলিয়টের দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। এটি আপনারা অবশ্যই পড়ে থাকবেন, অথবা না পড়ে থাকলে এর উপর একটা ভিডিও আমরা পরে বানাবো, সেটি আপনারা অবশ্যই দেখবেন। Where the speaker's internal monologue reveals his insecurities and existential dilemmas. চলুন শুরু করি আমাদের পরের কোশ্চেন। অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মোনোলগ। মানে মাই লাস্ট ডাচেস কিভাবে একটি ড্রামাটিক মোনোলগ হচ্ছে আমরা সেটা দেখব, অ্যানালাইজ করব। শুরু করছি। In Robert Browning's My Last Duchess, the poem exemplifies a dramatic monologue through the Duke's one-sided conversation with an implied listener. মানে লাস্ট ডাচেসের যেই ডিউক রয়েছে সে যখন নাকি কথা বলছে সে কিন্তু একজন ওয়ান সাইডেড লিসনারের সাথে কথা বলছে, মানে ওয়ান সাইডেড কনভারসেশন।
কোনো কথাবার্তা হচ্ছে না, কিন্তু একজনই কথা বলে যাচ্ছে উইথ অ্যান ইমপ্লাইড লিসেনার, মানে যে লিসেনারটাকে ইমপ্লাইড সরাসরি সামনে আসছে না। অ্যান এনভয়, এনভয় মানে আমি আগেই বলেছিলাম যে কোনো একজন দূত। থ্রুআউট দ্য পোয়েম উই নেভার হিয়ার ফ্রম দ্য লিসেনার, পুরো কবিতা থেকে আমরা কখনো লিসেনারের কাছ থেকে কোনো কথা শুনতে পাই না। Their presence is acknowledged only through the Duke's remarks such as, "Will it please you sit and look at her?" মানে তার উপস্থিতি কিভাবে বোঝা যাচ্ছে, যখন নাকি শুধুমাত্র ডিউক বলছে উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক এট হার, আপনি কি বসে এই কবিতাটা দেখবেন, মানে এই ছবিটা দেখবেন। অথবা পরের দিকে যখন নাকি ডিউক বলছে যে উইল ইউ লাইক টু রেইজ, উইল ইট প্লিজ ইউ টু রেইজ, এরকম একটা লাইন, মানে আপনি কি এখন উঠতে চাইবেন তাহলে। এই যে কথাগুলো বোঝা যাচ্ছে কেউ একজন রয়েছে তার সাথে কথা বলছে, কিন্তু যে রয়েছে সে কখনো সামনে থেকে কথা বলছে না। This creates a unique dynamic where the Duke dominates the narrative. ডিউক অবশ্যই ডমিনেটসটাকে মানে দাপিয়ে বেড়াচ্ছে ডমিনেট মানে ন্যারেটিভের মধ্যে, রিভিলিং হিজ ক্যারেক্টার আনইনটেনশনালি, তার নিজের ব্যক্তিত্ব নিজেই প্রকাশ করছে অনিচ্ছাকৃত সত্ত্বেও। দ্য ড্রামাটিক মোনোলগ ফর্ম অ্যালাউজ দ্য ডিউক টু এক্সপোজ হিজ পজিটিভনেস অ্যান্ড অ্যারোগেন্স, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ডিউক তার ওই ড্রামাটিক মোনোলগের মাধ্যমে এক্সপোজ মানে তুলে ধরছে তার পজিটিভনেস এবং অ্যারোগেন্স মানে ঔদ্ধত্য। For instance, he speaks about his late wife's kindness with disdain, criticizing her for being too easily impressed. মানে তার মৃত ওয়াইফের সম্বন্ধে খুব বাজেভাবে কথা বলছে। কি বলছে? টু ইজিলি ইমপ্রেসড, খুব সহজে ইমপ্রেস করা হয়ে যেত, মানে বলছে মানে সে খুব ভালো মহিলা নয়, সেরকম বলতে চাইছে। His dialogue about commands stopping her smiles hints at her possible murder, revealing his controlling nature. The absence of any response from the listener emphasizes the Duke's need for control, as even in conversation he silences others. মানে যখন নাকি কনভারসেশনের মধ্যে অন্য কোনো ব্যক্তি নেই বা কোনো কথা বলতে পারছে না, সেটাও কিন্তু ডিউকের ব্যক্তিত্ব বোঝায়, যে ডিউক যেমন সবকিছুকে কন্ট্রোল করতে ভালোবাসে, ঠিক সেরকম ভাবেই এই যে এখন যে কথা বলছে সেই কনভারসেশনটাও কন্ট্রোল করতে ভালোবাসে, অন্য কারোর কাছ থেকে কিছু শুনতেই চায় না। দিস মেক্স দ্য পোয়েম আ ক্লাসিক এক্সাম্পল অফ এ ড্রামাটিক মনোলগ, এটাই কবিতাটাকে ড্রামাটিক মনোলগের একটি মানে খুব বিশেষ উদাহরণ তৈরি করে তুলেছে। চলুন চলে আসি তার পরের কোশ্চেনে। এক্সপ্লেইন দ্য পাওয়ার সিনড্রোম, এই কোশ্চেনটা আপনারা বইতে দেখতে পাবেন। এক্সপ্লেইন দ্য পাওয়ার সিনড্রোম মানে পাওয়ার মানে ক্ষমতা নিয়ে যে মানুষের কত আকাঙ্ক্ষা হতে পারে সেটা সেই কবিতা থেকে কিভাবে বোঝা যাচ্ছে। ইন মাই লাস্ট ডাচেস দ্য ডিউক এক্সিবিটস আ পাওয়ার সিনড্রোম which refers to his obsessive need for control. অবসেসিভ মানে মানে কোনো একটা জিনিস নিয়ে খুবই মানে আকৃষ্ট ওটার প্রতি, মানে বেরোতে পারছে না ওটা থেকে। Obsessive for control, authority and dominance. The entire poem demonstrates how he views people, especially his late wife, as possessions. পুরো কথাটা থেকে বোঝা যাচ্ছে সে তার মৃত পত্নীকে কিভাবে দেখে, কোন রকম কিছু মানে কোনো ভালোবেসে দেখে না, একটি পজিশন বা অধিকার বোধ থেকে দেখে। His power complex becomes evident when he refers to her portrait as my last duchess, implying ownership. মানে সে কিন্তু তার মানে এটা আমার লাস্ট ডাচেস, মানে আমার বলে সে সেই ছবিটার প্রতি সেই সুন্দর কারুকার্যের প্রতি মানে একটা আমিত্ব প্রকাশ করছে, একটা ওনারশিপ মালিকানা বোঝাচ্ছে। দ্য ডিজায়ার ফর কন্ট্রোল এক্সটেন্ডস নট অনলি টু অবজেক্টস বাট টু পিপল, এই যে কন্ট্রোল করার যে ইচ্ছা সেটা কিন্তু শুধুমাত্র বস্তুগত জিনিসের প্রতি নয়, মানুষের প্রতিও তা ছড়িয়ে পড়ছে। অ্যাজ হি ওয়ান্টেড হিজ ওয়াইফ টু বিহেভ অ্যাকর্ডিং টু হিজ এক্সপেকটেশনস, যখন নাকি সে চাইছিল যে তার বউ যেন তার কথা মতো চলে। দ্য ডিউক ক্রিটিসাইজেস হার ফর অ্যাপ্রিসিয়েটিং সিম্পল জয়স অ্যান্ড ট্রিটিং এভরিওয়ান ইকুয়ালি। ডিউক তাকে সমালোচনা করতে কি জন্য, যে সে যদি মানে সবার সাথে যাতে ভালো মতো কথা বলে তার জন্য তাকে সমালোচনা করতো, সে ভালো নয়। কারণ কি বলছে, সেইং শি স্মাইলড অ্যাট দ্য বাউজ অফ চেরিস জাস্ট অ্যাজ এ স্মাইল অ্যাট হিম, মানে আমার সাথে যেমন কথা বলছে সেরকম কোনো একটা চেরি গাছের ফল দেখেও সে সেরকম ভাবে হাসছে। দিস ইকুয়ালিটি ইন হার অ্যাফেকশনস অফেন্ডেড হিজ সেন্স অফ সুপিরিয়রিটি, মানে সবাইকে এরকম একইভাবে দেখাতে ডিউক নিজেকে ছোট মনে করছিল। হিজ ইনএবিলিটি টু কন্ট্রোল হার ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট culminates in the chilling confession, I gave commands, then all smiles stopped together. মানে হিজ ইনএবিলিটি মানে তার অসমর্থতা এই সমস্ত কিছু কন্ট্রোল করার জন্য শেষে তার মানে শেষ পর্যন্ত তাকে বাধ্য করছে তার আসল সত্যি কথাটা বলতে, যে যখন নাকি এগুলো কন্ট্রোল করতে পারছিল না, দিস গ্রিউ আই গেভ কমান্ডস, আমি আদেশ দিলাম এবং সমস্ত হাসি একবার বন্ধ হয়ে গেল। দিস ইমপ্লাইজ হি হ্যাড হার কিলড অ্যাসার্টিং হিজ পাওয়ার ইন দ্য মোস্ট এক্সট্রিমলি ওয়ে। Even as he plans his next marriage, the Duke reveals his manipulative tendencies by speaking to the envoy about his wealth and status, indicating that he intends to dominate his future wife as well. মানে সে
কত সুন্দরভাবে চালাক করছে, ম্যানিপুলেটিভ টেন্ডেন্সিস, ম্যানিপুলেটিভ মানে ঘোরানো পেছনে কথা বলছে, কিভাবে চেষ্টা করছে বলতে, যে এত কিছু বলে সে তার নিজের পাওয়ার স্টেটাস এই সমস্ত দেখে কি বলতে চাইছে, যে সে পরবর্তীকালে এর পরের যে বউ হবে তাকেও সে ডমিনেট করতে চায়। দিস পাওয়ার সিন্ড্রোম, মানে এই যে পাওয়ারের যে আকাঙ্ক্ষা, রিভিলস হিজ ডিপ ইনসিকিউরিটি এন্ড টিরানিক্যাল পার্সোনালিটি। মানে মানুষের মধ্যে যখন নাকি কোনো কিছু অনিশ্চয়তা থাকে তখন কিন্তু সে ক্ষমতার প্রভাব দেখায়, যদি সে নিশ্চিত থাকে তাহলে কিন্তু সে খুব শান্ত থাকে। তাই বলছে যে এই যে বারবার করে ক্ষমতা দেখানো, এটি ডিউকের খুব অনিশ্চয়তা বোঝায় সমস্ত জিনিসের প্রতি, হুইচ ডিফাইন ট্র্যাজিক আন্ডারকারেন্ট অফ দ্য পোয়েম, যেটি নাকি এই পোয়েমের খুব দুঃখজনক শেষ বা পরিণতির কথা বলে, এই ডিউকের পাওয়ার নিয়ে আকাঙ্ক্ষা। চলুন চলে আসি এর পরের কোশ্চেনে। Explain the character of the speaker or duke in My Last Duchess. The duke in My Last Duchess is arrogant, manipulative and controlling. এই হচ্ছে আমাদের মেন তথ্য, arrogant, manipulative এবং controlling. Through his words we see a man who values power and appearance above human connections. মানুষের বন্ধনের থেকেও তার ক্ষমতা ভীষণ প্রিয়। From the beginning, একদম প্রথম থেকে, he emphasizes his ownership over the portrait of his late wife, calling it My Last Duchess. মানে এমনকি ডাচেসের যেই ছবি সেটার উপর তার মালিকানা বোঝাচ্ছে। He reveals his controlling nature when he describes her behavior as unacceptable because she valued the kindness of others and the beauty of simple things such as the white mule. মানে ডাচেস যে খুব সাধারণ বা ডাউন টু আর্থ মানুষ বা হাম্বল মানুষ হতে পারে সেটাকে সে অ্যাকনলেজ করছে না। সে কি বলছে, মানে তার বিহেভিয়ারকে বলছে আনঅ্যাকসেপ্টেবল, বলছে অগ্রহণীয়। তার কারণ কি? তার কারণ সে সবার প্রতি সমান দয়াভাব এবং ভালোবাসা দেখাতো। His jealousy and arrogance shine through when he says his wife should have valued his 900 years old name. তার জেলাসি কি দেখাচ্ছে, যে তার অবশ্যই উচিত ছিল যে তার ডাচেসের তার মতে যে তার 900 বছরের দেওয়া তার পৈতৃক নাম এটাকে সব থেকে বেশি ভ্যালু দেবে, অন্য কিছুর থেকে বেশি। এটাই তার জেলাসির কারণ, মানে বাকিদের প্রতি ভালো দিচ্ছে বলে তার জেলাসি হচ্ছে। This entitlement leads to his chilling remark, I gave commands, then all smiles stopped together. বলছে এই এন্টাইটেলমেন্ট মানে এই ধরনের ব্যবহারগুলো শেষ পর্যন্ত কি তাকে কি বলতে বাধ্য করছে, চিলিং মানে মানে সে শীত দ্বারা ঠান্ডা হয়ে যায় যেরকম, সেরকম চিলিং রিমার্ক মানে খুব ঠান্ডা হয়ে যায় লোকজন শুনে ভয়ে, যে আই গেভ কমান্ডস এন্ড অল স্মাইল স্টপ টুগেদার, মানে এইটুকুর জন্য সে তার ডাচেসকে হত্যা করার আদেশ দিল এবং সে ডাচেস মারা গেল, তাকে মার্ডার করা হলো। দ্য ডিউক ইজ অলসো হাইলি ম্যানিপুলেটিভ, as seen in his calculated conversation with the envoy, where he drops hints about his wealth and status to secure a marriage alliance. মানে ডিউক খুব সুন্দরভাবে খুব ম্যানিপুলেট বা খুব চালাকি করে কথা ঘোরাতেও পারে, তার কারণ সে কথা বলতে বলতে কথার মাঝখানে সে হিন্টও দিচ্ছে তার কত ধন সম্পদ আছে, যাতে করে কিনা সে দ্বিতীয়বার বিয়ে করার একটা খুব সুন্দর মোক্ষম সুযোগ পায়। Throughout the poem, his obsession with control and appearance paints him as a tyrannical figure who silences others, including silent listener of the poem. This makes Duke both fascinating and deeply unsettling as a character. চলুন চলে আসি লাস্ট কোয়েশ্চেনে আমাদের। How is the Duchess portrayed in My Last Duchess? The Duchess is portrayed as a kind and joyful individual who enjoys life, simple pleasure. জীবনের সাধারণ খুশিগুলো উপভোগ করে। ডিউক থেকে সমালোচনা করে for being too easily impressed and describes how she found delight in small gesture like the bough of cherries or the white mule. এগুলো থেকে সে কিভাবে খুঁজে পায় আনন্দ সেগুলো নিয়ে সে সমালোচনা করছে। Her appreciation for such things suggests she was warm-hearted and approachable, treating everyone with equal kindness. মানে তার এই ধরনের জিনিসপত্রগুলো বা কাজগুলো এটাই বোঝায় যে সে খুব ভালো মনের, ওয়ার্ম হার্টেড, খুব সহৃদয় ব্যক্তি ছিলেন, মানুষ ছিলেন, এবং তার অ্যাপ্রোচেবল মানে তার সাথে যে কেউ কথা বলতে পারতো, সে এতটাই সাধারণ মানুষ হয়ে নিজেকে প্রেজেন্ট করতেন। হাউএভার, যাই হোক, ডিউক এটাকে ভুল বোঝে, মিসইন্টারপ্রেটস মানে ভুল বোঝে, হার বিহেভিয়ার অ্যাজ ডিসরেসপেক্টফুল অ্যান্ড আনগ্রেটফুল। তার বিহেভিয়ারকে ডিসরেসপেক্টফুল মানে অসম্মানজনক এবং অকৃতজ্ঞ বলছেন। He wanted her to prioritize him and his 900 years old name above all else. সে চেয়েছিলেন যে সে তাকে অথবা তার দেওয়ার নামকে যেন সবথেকে বেশি গুরুত্ব দেয়। Her refusal to change her ways or to reserve her smile solely for him infuriates the Duke, highlighting her independent and innocent nature. মানে সে তার নেচার পরিবর্তন করবে না, এরকম খুব সাধারণভাবেই থাকবে, এটা তার খুবই ভালো মনের মানসিকতা বোঝায়, যেটা নাকি ডিউককে রাগিয়ে দিয়েছিল। While we only learn about the duchesses through the duke's biased perspective,
হার ক্যারেক্টার স্ট্যান্ডস আউট অ্যাজ সামওয়ান হু ভ্যালুজ লাইফস বিউটি অ্যান্ড হিউম্যান কানেকশন। দেখুন আমরা যে ডাচেসের ক্যারেক্টারটা দেখি এটা কিন্তু অবশ্যই ডিউকের বায়াস পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গি। বায়াস মানে পক্ষপাত দুষ্ট, মানে পক্ষপাত মানে কারো প্রতি পক্ষপাত করছে সেরকম দৃষ্টিভঙ্গি থেকে আমরা ডাচেসের ক্যারেক্টারটা দেখছি। কিন্তু দেখলেও আমরা এটা ভালো মতো বুঝতে পারছি ডাচেস এমন একজন ছিলেন যিনি কি জীবনের সৌন্দর্যগুলোকে খুব গুরুত্ব দিতেন এবং সমস্ত মানুষের বন্ধনকে ভালোবাসতেন। ট্র্যাজিক্যালি, খুব দুর্দশাপূর্ণভাবে হার ভার্চুস বিকেম হার ডাউনফল। তার এই ভালো গুণগুলোই তার মৃত্যুর কারণ হলো। The Duke's possessiveness and power complex led him to give commands that ended her life. তার জীবনটাকে শেষ করে দিয়েছে। এই যে দেখুন আমরা যেখানে কোটেশনের মধ্যে রেখেছি না, এটা মানে হচ্ছে যে কবিতা থেকে লাইনগুলো তোলা। এটা হলে টিচাররা বুঝতে পারে যে বাচ্চাটা পোয়েমটা পড়েছে। তার জন্য এগুলো আপনারা অবশ্যই করবেন। This contrast between her light-hearted nature and his dark controlling personality adds depth to her character, making her a silent yet powerful figure in the poem. তার এই ভালো গুণগুলোই তাকে কবিতার মধ্যে একটি খুব বড় এবং গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসেবে প্রতিষ্ঠিত করছে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওগুলো বারবার অবশ্যই দেখবেন, আপনারা সেন্টেন্সগুলো অবশ্যই ভালো করে পড়বেন। আপনাদেরকে অবশ্যই একবার থ্যাংক ইউ এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা স্ক্রিনের ওপর এখন যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডাচেসের ওপর তৈরি করা আগের ভিডিও। আপনারা একটা ভিডিও দেখা শুরু করলে সেখান থেকে আরো ভিডিওগুলো পেয়ে যাবেন। চলুন তাহলে সবশেষে আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ।